রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানবে না বিএনপি সহ অন্যান্য দল। সরকারের উপদেষ্টারা বিচ্ছিন্নভাবে অপ্রাসঙ্গিক কথা বলছেন বলেও দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আদেশ নয়, গেজেট আকারে সরকার প্রকাশ করতে পারে বলেও জানায় দলটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক নিয়ে ব্রিফিং করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে বলেন, জুলাই জাতীয় সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সইয়ের বাইরে কোনো কিছু মানা হবে না বলেও জানান তিনি। কেউ কেউ যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সনদ বাস্তবায়নে যে সুপারিশ দেওয়া হয়েছে তাতে নোট অফ ডিসেন্ট নেই, যা অশোভনীয়। আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোনো প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি। আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই, কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, আর এই কারণে এই নির্বাচনকে তাদের এত ভয়। নির্বাচন আরও পেছালে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। দুপুরে ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, দীর্ঘ 9 মাস ধরে সংস্কারের নামে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও একমত হওয়া বিষয়ের বাইরে কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দেওয়া হলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। দেশের মানুষ তা কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ 8 দল। দুপুর 2টায় পল্টন মোড়ে এই সমাবেশ শুরু হবে। এতে ব্যাপক লোক সমাগমের আশা করছে দলগুলো। এর আগে 5 দফা দাবিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় আন্দোলনরত 8 দল। দাবি না মানায় আজকের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আর এই সমাবেশ সফল করতে রবিবার প্রস্তুতি বৈঠক করে জামায়াতে ইসলামী। একই দিন বিকেলে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে জানাতে পল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, 2টায় সমাবেশ শুরু হবার কথা, এর মধ্যে শুরু হয়েছে কিনা, বক্তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা, আর কোনো কর্মসূচি আসতে পারে কিনা, সবকিছু মিলে একটু জানবো আপনার কাছে। জি, যেমনটি বলছিলেন যে ইসলামী সম্মাননা যে 8টি দলের আজকের সমাবেশ, সেই সমাবেশ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ তারা শুরু করেছে। ইতিমধ্যেই যে 8টি দলের শীর্ষ নেতা তারাও কিন্তু মঞ্চে এসেছেন। কয়েকজন আমরা দেখতে পাচ্ছি এখানে মঞ্চে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আরও যেই দলগুলো রয়েছে তাদের যারা নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন। শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এসেছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সহ মহানগরীর নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দও কিন্তু এসেছেন। এখানে আসার পরে আমরা যেটি জানতে পেরেছি বা যারা মঞ্চে কথা বলেছেন তাদের একটি দাবি, তারা বলছেন যে জুলাই সনদ, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশ জারির মধ্য দিয়ে যে গণভোটের আয়োজন সেটি সম্পন্ন করা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেটিতে তারা যাবেন না বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে যে কোনো মূল্যে গণভোটের আয়োজন করতে হবে, গণভোটের পরেই কিন্তু তারা নির্বাচনে যাবেন বলে জানাচ্ছেন।
এখনো কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী যিনি আমির তিনি মঞ্চে আসেননি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির রয়েছেন মুফতি সৈয়দ রেজাউল করিম তিনিও আসেননি। তারা আসলে মঞ্চ থেকে আসলে কি বার্তা আসে সেইটা কিন্তু আমরা জানাতে পারবো যে পরবর্তী কি এই সমাবেশের মধ্যে দিয়ে কি কর্মসূচি তারা দেয় বা কি বার্তা তারা দেয় দেশবাসীর উদ্দেশ্যে সেটি জানানো সম্ভব হবে। তো পল্টন মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। একের পর এক বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে হঠাৎ আতঙ্কের নগরী ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই কাজ করছে জানিয়ে সরকার বলছে বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ রাখা সহ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ই নভেম্বরের ঢাকা লকডাউনের কর্মসূচির আগে রাজধানীর কয়েক জায়গায় বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। এনসিপি বলছে আওয়ামী লীগের কার্যক্রমে আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেয়া সম্ভব না, পর্যবেসিত করার জন্য নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জ্বালাও পোড়াও চালিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের নেশা। আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে কোনো নাশকতা রুখতে সজাগ সব বাহিনী। যে বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, আর এ সময় পুড়ে মৃত্যু হয় চালকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। গত রাত 3টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে মুখোশ পরা 3 ব্যক্তি মাত্র 3 সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে সটকে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে চালক জুলহাস বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনাস্থলেই পুড়ে মারা যান তিনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার করা হয় জুলহাসের মরদেহ। যেটা হয়েছে সেটা খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দ্রুত যে এই ঘটনাটা ঘটিয়েছে যারা, এর পিছনে যারা নেপথ্যে যারা আছে, আমরা চাই ফুলবাড়ির মানুষ চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যাচাই করতেছি। আমরা ধারণা করতেছি দেশকে স্থিতিশীল করার লক্ষ্যে কোনো একটা মহনীত এটা করছে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সেটা আইডেন্টিফাই করতে পারবো। ঘটনার সময় বাসের 2 যাত্রী জানালা ভেঙে বেরিয়ে আসতে গিয়ে গুরুতর আহত হন বলেও জানান তিনি। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। সংবিধানে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষ। 20 নভেম্বর এই বিষয়ে রায়ের দিন ঘোষণা করা হয়েছে। শুনানি শেষে 14th জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকরের বিষয়ে একমত বিএনপি জামায়াত সহ বাদীপক্ষের আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, মুমূর্ষু গণতন্ত্রের একমাত্র নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক সরকারের অধীনে হওয়া নির্বাচন যে সুষ্ঠু হয় না তাও প্রমাণিত। 1996 সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় 6ষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়। পাশ হয় ত্রয়োদশ সংশোধনী বিল। পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া 3টি নির্বাচন প্রশংসা কুড়োয় দেশে বিদেশে। সেই ব্যবস্থাপনায় 2008-এর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে 2011-তে আপিল বিভাগের এক রায়ের সূত্র ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল করেন সুশীল সমাজ, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে আলোচিত বিষয়ে শুনানি শেষ করেন আইনজীবীরা। 20 নভেম্বর রায়ের দিন ঘোষণা করে সর্বোচ্চ আদালত। তিনি বলেছেন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্ট, কোনো জাজমেন্ট না, এটা মাত্র ওপিনিয়ন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আজকে রুহুল কুদ্দুস কাদের সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট। সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। এত বেশি বিষয় আদালতের সামনে এসছে যে আদালত এই মামলাটা অনেকগুলো মৌলিক বিষয়ের ভিত্তিতেই নিষ্পত্তি করতে পারেন, কিন্তু পাশাপাশি আরও কিছু প্রাসঙ্গিক পেরিফেরাল ইস্যু এসছে। আমরা মনে করেছি যে ওগুলো হয়তো বিবেচনা না করলেও চলে। শুনানি শেষে নিজ কার্যালয়ে ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। আপিল বিভাগে উত্থাপিত সব পক্ষের আইনি যুক্তিতর্কে যথাযথ মূল্যায়ন করেই রায় দেওয়া হবে, এমন প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বিপ্লবীরা যা আকাঙ্ক্ষা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের এশিয়ান এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 110 বরগুনা 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি বরগুনা 2 আসনে। এই আসন থেকে ইসলামী আন্দোলনে বাংলাদেশ পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মুফতি মিজানুর রহমান কাশিমকে। তার পক্ষ থেকে আমাদের সাথে উপস্থিত আছেন বরগুনা জেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম আকন। স্বাগত আপনাকে। প্রার্থীর পক্ষ থেকে কি ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন সাধারণ ভোটারদের কাছ থেকে? মূলত বরগুনা 2 আসন এটি একটি ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং বরগুনা 2 আসনটি আমরা যখন ইসলামী ঐক্যজোটের সাথে নির্বাচন করেছিলাম মিনার প্রতীকে, আমাদের দল প্রতীক থেকেই আমাদের 1996 সনে আমরা এখান থেকে বিজয় অর্জন করেছিলাম। সারা বাংলাদেশে একটি আসন, যে আসনটি মিনার প্রতীক নিয়ে তৎকালীন 1996 সালে, এখন তো আমাদের হাত পাখা প্রতীক, তখনকার সময় আমরা বিজয় অর্জন করেছিলাম। এবং আমাদের এইবারের যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রচারণায় মাঠে সরব রয়েছেন এবং তিনি আসলে একজন দক্ষ, যোগ্য, অভিজ্ঞ এবং একজন সংগঠক, একজন ব্যবসায়ী, একজন সমাজসেবক, একজন রাজনীতিবিদ। তাকে আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তাকে পেয়ে তারা উচ্ছ্বাসিত এবং তারা আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমরা জানি নানা ধরনের সংকট রয়েছে এই আসনে এবং এখানে সংকট দূরীকরণে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন, প্রার্থী দিচ্ছেন? আমরা জানেন যে এটা বরগুনা জেলা 2 আসন। এখানে নদীমাতৃক বিষখালী নদী এবং পাশেই সাগর রয়েছেন। এখানে অধিকাংশ মানুষই দিনমজুর এবং জেলে কৃষক। তারা আসলে দিন আনে দিন খায় এবং বিশেষ করে এখানের যে অবস্থা রয়েছে, স্বাধীনের পর থেকে যারাই এখানে এমপি নির্বাচিত হয়েছেন তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আসলে বাস্তবে তারা আমরা বাস্তবে জনগণ তা পায় নাই এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আসলে সব জায়গা থেকে বঞ্চিত। উন্নয়ন বলেন, শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, এখানে পাথরঘাটা, বামনা, বেতাগী নিয়ে যে আসনটি, সেই আসনটি সে বরাবরই অন্যান্য জেলার চাইতে আসলে উন্নয়ন থেকে আমরা পিছিয়ে রয়েছি এবং আমাদের এখানে একটা ভালো হাসপাতাল এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বরগুনা জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমাদের প্রার্থী যেহেতু তিনি একজন দক্ষ লোক, তিনি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, নির্বাচিত হলে জনগণের যে উন্নয়নমূলক কাজে আমরা সর্বোচ্চ প্রতিশ্রুতি করব। এবং সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হলো সরকারি বরাদ্দের 100%-এর 100%ই
আমাদের এখানে উন্নয়নমূলক কাজে জনগণের জন্য বরাদ্দ থাকবে। এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন আপনারা? আমরা এখানে মূলত তো এখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1996 সালে যেখানে নির্বাচিত হয়েছিলেন, এরপর থেকে আমরা তেমন কোনো সুষ্ঠু নির্বাচন পাই নাই। এই বছর যদি আমরা সামনে যে নির্বাচনটা 13দশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আমরা ইনশাল্লাহ বিজয় হব। এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং এটা পাথরঘাটা বামনা বেতাগিতে ইসলামী আন্দোলন ঘাঁটি রয়েছে। আমরা যদি আসন সমঝোতা হয় তাহলে আমাদের প্রার্থী যেই হোক না কেন তার পক্ষে ইসলামী আন্দোলন বিজয় লাভ করবে। তার সাথে বিএনপির জনাব নুরুল ইসলাম মনি ভাই তার আমাদের প্রতিপক্ষ মনে করছে, আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি। পিআর পদ্ধতি সহ যে 5 দফা দাবি সেটি কি অব্যাহত থাকবে আপনাদের? আমাদের পিআর পদ্ধতির দাবি এখনও অব্যাহত আছে এবং আমাদের রাজধানীতে আজকেও একটি 8 দলের সমন্বয়ে একটি সমাবেশ চলছে, যা আগামী পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আমরা পিআর পদ্ধতিতে অংশগ্রহণ করব। তারপরেও আমরা পিআর পদ্ধতি যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা না করে তাহলে আমরা এই স্বাভাবিক প্রক্রিয়া যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করব। সেই পরিস্থিতি আমরা মাঠ পর্যায়ে নিয়েছি ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে আপনারা দল থেকে এবং প্রার্থীর পক্ষ থেকে কতটা আশাবাদী? আমাদের মুফতি মিজানুর রহমান কাসিমি তিনি একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ একজন সংগঠক, একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তা এবং একজন রাজনীতিবিদ, একজন নেতৃত্বে স্থানীয় একজন লোক। তার মতো নেতা আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে বরগুনার স্বতঃস্ফূর্ত সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করবে, এটা আমরা প্রত্যাশা করি। যেমনটা শুনছিলেন যে এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এখানে যারা রয়েছেন প্রার্থী তাদের সাথে সকাল থেকে আমাদের কথা হয়েছে এবং আমরা জানতে পারলাম যে এখানকার রাজনীতিবিদদের চিন্তা ভাবনা, তারা আগামী নির্বাচন নিয়ে কী ভাবছেন। এরপরে থাকবো আমরা পটুয়াখালী 1 আসনে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21শ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ASC সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025-এ তিনি এই আহ্বান জানান। কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। সেই সাথে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21শ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। মতবিনিময়ে সেনাপ্রধান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আদালতের রায় অনুযায়ী বাগেরহাট 4 আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানালেন সেখানকার স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলের নেতারা এই আহ্বান জানান। তারা হাইকোর্টের দেয়া রায়কে ন্যায় বিচার উল্লেখ করেন। রায়ের কপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আসেনি, তবে পরবর্তীতে ইসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে যেন আপিল না করা হয় সে বিষয়ে ইসিকে অনুরোধও জানান তারা। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো বাগেরহাটের এই বিষয়টিকে, জনগণের এই বিষয়টিকে, দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহু মানসিকতার প্রতি, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন। ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। আত্মঘাতী বোমা হামলায় জড়িত এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করা হয়েছে। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল মিশ্রণের ব্যবহার করা হয়। আর এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 13 জন। কয়েকটি রাজ্য সহ সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লার সামনের এলাকা। একটি গাড়িতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরও 4টি গাড়িতে। ঘটে হতাহতের ঘটনা। এরপরে কয়েকটি রাজ্যসহ সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। এদিকে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী বলছে নিছক দুর্ঘটনা নয়, আত্মঘাতী বোমা হামলার কারণে ঘটে বিস্ফোরণ।
পুলিশ জানায় হামলায় ব্যবহার করা হয় সাদা রঙের হুন্দাই গাড়ি। গাড়িটি বিস্ফোরণের আগে 3 ঘন্টা লালকেল্লার পার্কিংয়ে রাখা ছিল। গাড়িটি বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করে বিকেল 3টা 19 মিনিটে পার্কিংয়ে ঢুকে 6টা 30 মিনিটে বিস্ফোরণ ঘটায়। পুলিশ বলছে গাড়িটির চালক ছিলেন ওমর মোহাম্মদ নামের এক ব্যক্তি। ওমরের পরিচয় পেয়েছে পুলিশ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জন্ম নেওয়া ওমর আল-ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন আটক 2 চিকিৎসক আদিল আহমদ রাধার ও মোজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী। এই দুইজনকে সম্প্রতি জম্মু কাশ্মীর ও হরিয়ানার যৌথ অভিযানে একটি হোয়াইট কলার সন্ত্রাসী চক্র থেকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন আগে দিল্লি থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন তাদের মধ্যকার সম্পর্ক গঠনমূলক। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি। সম্প্রতি রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর গার্ডিয়ানকে তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তার গেল অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি স্বাভাবিক, ব্যবসায়িক এবং গঠনমূলক ছিল। ওই বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা এবং মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। কিয়েভের মারিনস্কি প্রাসাদে সাক্ষাৎকার দেওয়ার সময় রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে যায়। এরপরও হাসি মুখে জেলেনস্কি বলেন, এটাই বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা যাওয়া করে। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, জানাবেন যে দ্বিতীয় সেশনে 3 উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তো কি মনে হচ্ছে কত রানে আটকানো যাবে আয়ারল্যান্ডকে, আর উইকেটের আচরণ নিয়ে বলবেন। শেষ কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই। উইকেটের আচরণ এখন পর্যন্ত ভালো। আমরা দেখেছি যে সকাল থেকে যারা বল করেছে সাধারণত স্পিনাররা তেমন কোনো টার্ন দেখা যায়নি। সাধারণত টেস্ট ম্যাচে সাধারণত তৃতীয় দিনের পরে আর কি চতুর্থ দিন কিংবা পঞ্চম দিনে হয়তো বা উইকেটের আচরণ কিছুটা ভিন্ন হয়। তবে বাংলাদেশের যে সেকেন্ড সেশনে কয়েকটা উইকেট তুলে নিয়েছে এবং তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং যেটা বললেন যে কত রানের মধ্যে আটকাতে ভালো হয়, এখন ডিপেন্ড করছে আসলে এই যে জুটিটা এখন যে জুটিটা ব্যাট করছে সেই জুটিটা আসলে কত দূর পর্যন্ত যায়, তখন হয়তো বলা যাবে। বাংলাদেশের মানে একটা আক্ষেপের বিষয় হচ্ছে যে আয়ারল্যান্ড আজকে দল হিসাবে যে খেলাটা খেলছে, অনেকে বলছে যে খুব ভালো খেলছে। হ্যাঁ, তবে এই ভালো খেলার সুযোগটা কিন্তু আমরাই করে দিয়েছি, কারণ বাংলাদেশের ফিল্ডাররা দেখা গেছে যে এই প্রথম দিনেই কিন্তু এরই মধ্যে এখন পর্যন্ত যে কয় ওভার খেলা হয়েছে 50 ওভারের কিছু বেশি, অলরেডি কিন্তু 4টা ক্যাচ মিস করেছে এবং প্রথম সেটা কিন্তু পরপর 3 ওভারে 3টা, সেটা প্রথম 6 ওভার 3টা উইকেট হারাতে পারতো। এবং আমরা দেখেছি যে এখন যে ব্যাটসম্যান ব্যাটিং করছেন যে লরকান টাকার, তারও কিন্তু ক্যাচের স্লিপে শান্ত। সো এই এখন বাংলাদেশ যে ধরনের ফিল্ডিং করছে, এরকম যদি আমরা সুযোগ দিতে থাকি তাহলে তো সেই সুযোগ সেই আইরিশ ব্যাটসম্যানটা নেবে, এটাই স্বাভাবিক। এখন দেখা যায় যে এই শেষ বিকালে বাংলাদেশ কত দ্রুত উইকেট তুলতে পারে। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। ক্রিকেটের গ্ল্যামার ফুটবলে নেপথ্যে হামজা চৌধুরী। এক বাণিজ্যিক চুক্তির অনুষ্ঠানে নেপাল এবং ভারতকে হারানোর লক্ষ্যের কথা জানিয়েছেন লেস্টার তারকা। বছরের শেষটা বাংলাদেশের হয়ে জয় দিয়ে রাঙাতে চান। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে লাল সবুজ জার্সিতে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাংলাদেশের ফুটবলে তরুণদের আগ্রহ বাড়াতে প্রেরণা হিসেবে কাজ করতে চান হামজা। ভ্রমণ ক্লান্তি কাবু করতে পারে না হামজা চৌধুরীকে। সোমবার রাতে দেশে ফিরেই পরদিন সকালে বাণিজ্যিক চুক্তির কাজে ব্যস্ত বাংলার ফুটবলের পোস্টার বয়। চোখে ঘুম, তবুও মুখে লেগে আছে হাসি। অতীতে সাকিবকে নিয়ে যেমন উন্মাদনা থাকতো সবার, এখন সেটা অনেকটাই দেখা যায় হামজাকে ঘিরে। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ। জয়ের ক্ষুধা মেটাতে ভারত ম্যাচে চোখ বাংলাদেশের। হামজাও মুখিয়ে আছেন সেই লক্ষ্যে। নেপাল ও ভারতকে হারিয়ে বছরের শেষটা দারুণ চান হামজা। ইনশাআল্লাহ 2 বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রিজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি, গুড পারফরম্যান্সেস খেলতেছি, আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেশের প্রতি ভালোবাসা থেকেই লাল সবুজ জার্সিতে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেশের তরুণদের ফুটবলার হয়ে ওঠার প্রেরণা হতে চান
হামজা। টাকার অঙ্কে হিসাব মেলানো যায় না। দেশের প্রতি, সমাজের প্রতি সবার দায়বদ্ধতা আছে। একসাথে কাজ করলে অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব। প্রতিভাবানদের আমি ফুটবলে দেখতে চাই। সবাই মিলে বাংলাদেশকে কোনো বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিতে চাই। নেপাল ম্যাচের আগে দলের সাথে 2টি সেশনের সুযোগ পাবেন হামজা। স্বল্প প্রস্তুতি নিয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে লেস্টার তারকা। বাংলাদেশের হয়ে খেলাটা গর্বের বিষয়। বাবা মার ইচ্ছা ছিল আমি লাল সবুজ জার্সিতে খেলি। তাদের খুশির কারণ হতে পেরে উচ্ছ্বসিত। আশা করি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা এবার যুক্ত হলেন মোবাইল অপারেটর কোম্পানি রবির সাথে। মাঠ কিংবা মাঠের বাইরে ফুটবলের পোস্টারবার জনপ্রিয়তা বাড়ছে ক্রমশ। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। একীভূত প্রক্রিয়া থাকা 5 ব্যাংকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কিছু ব্যাংকের শাখায় আমানত উত্তোলনে এখনো ধর্ণা দিচ্ছেন গ্রাহকরা। আবার কয়েকটি ব্যাংকের শাখায় নেই চাপ। ব্যাংকাররা জানিয়েছেন গভর্নরের আশ্বাসে আস্থা রাখছেন বেশিরভাগ আমানতকারী। এদিকে একীভূত 5 ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। শরিয়াহ ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের কাজ চলছে জোরে সোরে। তবে এমন উদ্যোগেও খুব একটা আশ্বস্ত নন 5 ব্যাংকের আমানতকারীরা। ব্যাংকগুলোর শাখায় দেখা মিলল থমথমে পরিস্থিতি। আমানতকারীদের মধ্যে চলছে চাপা উত্তেজনা। তবে উল্টো চিত্রও আছে। বন্ধ হতে যাওয়া কিছু ব্যাংকের শাখায় নেই আগের মতো চাপ। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও কয়েকজন শাখা ব্যবস্থাপক জানান বেশিরভাগ গ্রাহক কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের আশ্বাসে আস্থা রাখতে চান। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংকের শেয়ারধারীরা পুঁজি হারিয়ে ক্ষোভে ফুঁসছেন। আমার সাথে একজন ট্রেড করে, তার নাম আলমগীর। ওনার 45 লাখ টাকার এই 3টা ব্যাংকের শেয়ার আছে। তো উনি ট্রেড করতে এসে যখন দেখলেন যে 1 টাকাও নাই, তখন তার কি অবস্থা। পুঁজিবাজারের বিনিয়োগকারী যারা এই ফান্ডামেন্টাল হিসেবে শেয়ারগুলো হোল্ড করছিলেন, তাদের কি অপরাধে এই ধরনের শাস্তি বা এই ধরনের ফলাফল আসলো। আমরা এমন একটা আইনগত এমন একটা বিষয় চলে যাব যেটা মানুষ চিন্তা করতে পারবে না যে আমরা কি করছি, কোন পর্যায়ে যাচ্ছি। নিজেদের বিনিয়োগ সুরক্ষায় এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্সে 2025 সালের মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেয়েছেন সি গ্রেড। তার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের পারফরমেন্সকে মিশ্র হিসেবে দেখছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি, মুদ্রার স্থিতিশীলতা এবং নীতিগত বিশ্বাসযোগ্যতা এই 4 সূচকে গড়পড়তা ফল করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে শ্রীলঙ্কার গভর্নর নন্দলাল উইরাসিংহে পেয়েছেন এ গ্রেড এবং ভিয়েতনামের নুয়েন থি হং সর্বোচ্চ A+। এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার 2023 সালে পেয়েছিলেন ডি গ্রেড। প্রায় 50 বছর যাবৎ টিউবওয়েলের গ্যাসে চলছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার 10টি এলাকার হোটেল, দোকানসহ বাণিজ্যিক কাজের বিভিন্ন জায়গায় গ্যাসের ব্যবহার। কেউ কেউ খুলে বসেছেন গ্যাস বিতরণ কোম্পানি। এতে তীব্র জ্বালানির সংকটের এই সময়েও প্রাকৃতিক গ্যাসের অপচয় হচ্ছে। আছে দুর্ঘটনার ঝুঁকিও। ভোলার বোরহানউদ্দিন উপজেলার চিত্র এটি। 1975 সাল থেকে এই এলাকায় টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানির পাশাপাশি উঠছে প্রাকৃতিক গ্যাস। এই উপজেলার কাচিয়া, হাসাননগর ও পক্ষিয়া ইউনিয়নের 10টি গ্রামের প্রায় 8 থেকে 10,000 পরিবার এই গ্যাস ব্যবহার করছেন। দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ছোট কারখানাতেও ব্যবহার হচ্ছে এই গ্যাস। অনেকে আবার নিজস্ব প্রযুক্তিতে খুলে বসেছেন গ্যাস বিতরণ কোম্পানি। পাইপলাইনে গ্যাস সংযোগ দিয়ে নিচ্ছেন মাসে মাসে টাকাও। 900 থেকে 850 ফুট গাললে গ্যাস পানি আপনার উঠে। এটা 8 থেকে 9টা বাসায় ফ্যামিলি চলতে পারি। আমরা এই কম্প্রেসার লাগাইছি, লাগে মোটামুটি চলতে আছে 10টা লাইন। যাবতীয় মিষ্টি করে, খাবার পাট করে,
কলের গ্যাস থেকে। স্থানীয়রা জানান 1973 সালে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের সময় প্রথম গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে। এর 2 বছর পর 1975 সালে নরওয়ের একটি প্রকৌশলী দল এই বিষয় নিয়ে গবেষণা করেন। এরপর 90-এর দশক থেকে পুরোদমে ব্যবহার হচ্ছে এই গ্যাস। সেই সাথে একই পাইপলাইনে চলে সেচ কাজ। পানির তরে ওই মানে বন্ধ বগাতে খুবই অগল মাইসে বয়ে বয়ে চাইয়া দেয় গ্যাস ওঠে। কম প্রেসার লাগে লিছি গ্যাস ওঠে 2 টাইমে চালাই, বিকালে দুপুরে চালাই আমরা আমার টাইম মতো বন্ধ করে তুই। আমাদের এখন কোনো সমস্যা নাই, বিলও কারেন্টের কম আসে। তীব্র জ্বালানি সংকটেও এই প্রাকৃতিক গ্যাসের সঠিক ব্যবহার হচ্ছে না। অন্যদিকে আছে দুর্ঘটনার ঝুঁকিও। গ্যাস যেখানে আছে সেখানে তো রিস্ক ফ্যাক্টর একটা থাকবেই। যদি ফায়ারিং হয় প্রেশার কত হবে আমরা তো মেজার করি নাই, আমার যেটা ধারণা 1/2 PSI 1 PSI এরকম হবে। এই গ্যাসের যথাযথ ব্যবহারের জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিসার্চ বা গবেষণার মাধ্যমে বোঝা যাবে যেটা আসলে কিভাবে দেশীয় স্বার্থে ইউজ করা যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলাপ করব। স্থানীয়দের নলকূপের এই গ্যাসের উপর ভিত্তি করে 1995 সালে বাপেক্স ভোলায় প্রথম গ্যাস আবিষ্কার করে। এখন 3টি গ্যাস ক্ষেত্রের 9টি কূপে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। ডিবিসি নিউজ ডেস্ক। সূচক এবং শেয়ারের দরে চাঙ্গা ভাব থাকলেও লেনদেনে মন্দা ভাব দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে। এদিন 3টি সূচকই ছিল ইতিবাচক ধারায়। ডিএসই এক্স সূচকটি এদিন 12 পয়েন্ট বেড়ে 4,872 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া দিন শেষে ডিএসইতে লেনদেন হয় 338 কোটি টাকা, যা তার আগের কার্য দিবসের তুলনায় 18 কোটি টাকা কম। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ে 183টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত থাকে 62টি প্রতিষ্ঠানের শেয়ার দর। একইভাবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও চাঙ্গা ভাবের মধ্য দিয়ে পার হয় লেনদেন কার্যক্রম। এদিন সিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। সিএসইতে লেনদেন হয় প্রায় 46 কোটি 34 লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি এদিন বাড়ে প্রায় 60টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, কমেছে 67টি, আর অপরিবর্তিত আছে 17টির। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রার নির্দেশনা দেবেন আপনাদের সকলকে। 8 দলের ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এই ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে জাতি এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলছেন নির্বাচন কমিশনের সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময়টা দিবেন, তারপরে আমি বলছি যে 13 তারিখে আমরা শুরু করব। আপনার এই বক্তব্যে একটু হলেও স্পষ্ট আমরা ধারণা পাই যে তার মানে আপনাদের উপর যে রাজনৈতিক দলগুলোর যে অনাস্থা তৈরি হয়েছিল, সেই অনাস্থা কি কাটিয়ে উঠতে পেরেছেন? তাহলে যেহেতু একদিনের মধ্যেই চলে আসতে পারে আপনাদের দাওয়াতে রাজনৈতিক দলগুলোর, মানে আমরা আশা করব যে সবাই পজিটিভ রেসপন্স করবেন। কেন আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা সংলাপ একটা অংশ, এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছি যে আমরা দুটো বিষয়ে একটু পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ, আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন। এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি। আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি, এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। এবং আমি এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবর। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে
166 টাকা আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনে নিচ্ছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা। ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা এবং ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা এবং কিনে নেওয়া হচ্ছে 27 টাকা 50 পয়সায়। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা, ক্রয় 92 এবং ব্যাংক থেকে ভারতীয় রুপি কিনতে পারবে 1 টাকা 45 পয়সা দরে এবং ব্যাংকে বিক্রি করতে গেলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। লন্ডনের আবাসন সংকট এখন আর্থিক সমস্যায় রূপ নিয়েছে। গৃহহীনতার সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছে গেছে, তাতে নাগালে বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের বাড়ি কেনার সক্ষমতা। আর এর প্রভাব পড়েছে লন্ডনের শ্রমবাজারে। দক্ষ শ্রমশক্তি এখন সরে যাচ্ছে লন্ডন শহর থেকে, তাতে বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতিতেও একটি নেতিবাচক প্রভাব পড়ছে। উজ্জ্বল জীবনের আশায় অনেকে লন্ডনে পাড়ি দেন, কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে গৃহায়ন সংকটে। এতদিন লন্ডনের আবাসন সংকট সামাজিক সমস্যায় থাকলেও এখন দিন দিন চরম আর্থিক সমস্যায় পরিণত হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত জীবনের আশায় দক্ষ শ্রমশক্তি লন্ডনে আসলেও তারা স্থায়ীভাবে বসবাস করতে পারছেন না বাড়ির আকাশ ছোঁয়া দামের কারণে। যুক্তরাজ্যের অর্থনীতির 1/4 অবদান রাখে লন্ডন একাই, আর লন্ডনের অর্থনীতি দাঁড়িয়ে আছে দক্ষ মানব সম্পদের উপর। কিন্তু বাড়ির আকাশ ছোঁয়া দাম আর অপর্যাপ্ততা এখন লন্ডনকে বৈশ্বিক দক্ষ কর্মীদের জন্য করেছে আকর্ষণহীন। আর এর পেছনে প্রভাব রেখেছে আবাসনের জন্য জমির অভাব আর কঠোর নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতা। তাতে যুক্তরাজ্যের উৎপাদনশীলতায় খারাপভাবে অবদান রাখছে লন্ডন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় লন্ডন থেকে সরিয়ে নিচ্ছে এবং প্রান্তিক শহরগুলোতে জনবল বাড়াচ্ছে। তাতে 58% প্রধান কার্যালয়ের চাকরি এখন লন্ডন শহরের বাইরে। ধারণা করা হচ্ছে 1,70,000 নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে 2030 সালের মধ্যে দেশটির জিডিপি 0.2% বাড়তে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজধানী পল্টন মোড়ে সমাবেশে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা চলে যাচ্ছি সেখানে। দর্শক, কথা বলছেন আমাদের আমির শফিকুর রহমান, আমরা শুনবো তিনি কি বলছেন। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন, যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আজ শীর্ষ নেতৃবৃন্দ মিটিংয়ের পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি যথাশীঘ্রই আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর দলীয় আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।